পরমারাধ্য শ্রী শ্রী ঠাকুর, পরমারাধ্যা শ্রী শ্রী বড়মা, শ্রী শ্রী বড়দা আচার্যদের, আমার পূজনীয় মা বাবা, সবাইকে প্রণাম জানাই। শিক্ষা শিক্ষা এবং শ্রী শ্রী ঠাকুরের ভাবধারায় শিক্ষা হচ্ছে ঠিক বোধে আনতে পারলে, চরিত্রগত করতে পারলে, যে কি ব্লিসফুল এক্সপিরিয়েন্স লাইফের শিক্ষা। তো ঠাকুরের যে শিক্ষা নীতি, আমি কয়েকটা বাণীর সার বা বাণী বলবো, তার মধ্যে তিনটে সত্য। They are not conceptual realities, they are realities. Realities মানে কনসেপ্ট, মানে হচ্ছে অনেকেই কনসেপ্টের আওতা থেকে বেরোতে পারে না। কনসেপ্ট মানে ধোঁয়া, আর রিয়ালিটি মানে আগুন। বোঝা গেল তো? কনসেপচুয়াল মানুষ রিয়ালিটিকে ফেসই করতে চায় না, তাই ভেতরের আগুনটা প্রকাশিত হয় না আলো হয়ে। শিক্ষাই তাই করতে পারে। শিক্ষা কনসেপচুয়াল হোক, ঠাকুর এটা চাইতেন না। শিক্ষা রিয়েল হোক, ঠাকুর এটাই চাইতেন। তো ঠাকুরের আমি ইংরেজি বাণী আমার মনে আসছে কয়েকটা, কিন্তু তার মূলেও একটা হচ্ছে যে লেখাপড়ায় বড় হলেই শিক্ষা তারে কয় না, অভ্যাস ব্যবহার যেমন তর, শিক্ষাও তার তেমন তর। নইলে শিক্ষা হয় না। তৃতীয় লাইনটা কি? ওইটা তো অভ্যাস ব্যবহারের উপরেও জোর দেওয়া আছে। তো ঠাকুর বলছেন, মানুষের ভেতরে সহজাত ভাবে ঈশ্বরীয় যেই ইম্পালস গুলো আছে, একটু ভালো করে শুনুন এটা, মানুষের ভেতরে অলরেডি, তাহলে তো মানুষের পোটেনশিয়ালটা কোথা থেকে আসবে? যেটা নেই সেটা তো হতে পারে না, বোঝা দরকার। এটাও রিয়ালিটি। একটা কিছু যেখানে জল নেই সেখানে তৃষ্ণা নিবারণের প্রসঙ্গ কিভাবে আসবে? যেখানে আলো নেই সেখানে দৃষ্টির প্রসঙ্গ তো আসতে পারে না। যেখানে মা নেই সেখানে মমতার প্রসঙ্গ কিভাবে আসবে? তো সুতরাং এটা বুঝতে হয় যে আমাদের মধ্যে জীব ভাবও আছে, ঈশ্বর ভাবও আছে। ঈশ্বর ভাব পূর্ণ প্রকাশিত হলে তখন তিনি পুরুষোত্তম। আর তারপরে নানা রকম গ্রেডেশন আছে, দেবতার থেকে শুরু করে পাশবিক আচরণ করার মানুষ অব্দি আছে। দেব চরিত্র, সৎসঙ্গীদের ঠাকুর চাইতেন দেব চরিত্র মিনিমামই চাইতেন দেব চরিত্র। তো লেখাপড়ায় দড় হলেই শিক্ষা তারে কয় না, এই বাণীটার ভুল ব্যাখ্যা যেন না হয়। এটা ধার্মিকদের ঘরে ঘরে হয়। আমি বহু এরকম সৎসঙ্গী ঘর জানি যেখানে যজন যজন ইষ্টবিধি করছে, এডুকেশনের উপর কোনো রকম এমফেসিস নেই। তারপর কিছুদিন পরে যজন যজন ইষ্টবৃত্তিও মেকানিক্যাল হয়ে গেল। কারণ কলিযুগে ওই ঠাকুরের একটা অভ্যস্ত সংস্কারের আড়ালে মঙ্গল থাকে। তো কলিযুগে শিক্ষা এমন একটা জিনিস যেটা খানিকটা অভ্যস্ত সংস্কারটাকে ওভারকাম করে আমাদের ভেতরে যেই পোটেনশিয়াল আছে সেটাকে আনফোল্ড করতে পারে। তৃতীয় জিনিসটা এটা বলছেন ঈশ্বরীয় ব্যবহার। ঠাকুর বলছেন ঈশ্বরীয় ইম্পালস, এগুলো আনফোল্ড করাই হচ্ছে শিক্ষা। ঠাকুরের মেইন ইয়ে হচ্ছে এটা। এই আনফোল্ডমেন্টের ব্যাপারটা, আনফোল্ড হচ্ছে কুড়ি যেরকম ভাবে ফুটে ওঠে সেটাকে আনফোল্ডমেন্ট বলে। আনফোল্ডমেন্ট মানে পেতলের উপর সোনার পরত চড়ানো না, গভীর ভাবে এই রিয়ালিটিটাকে অনুধাবন করতে হয়,
তাহলে মনের যত রকম বিকার আছে সেটা ছেড়ে। সুতরাং শিক্ষা হচ্ছে একটা প্রধান উত্তর। অভ্যাস, ব্যবহার, ঈশ্বরীয় যে ইম্পালস গুলো আছে, ঈশ্বরীয় যেই অনুবেদনা, অনুভব গুলো আছে ভেতরে মানুষের, সেইগুলোকে আনফোল্ড করা, স্বতঃস্ফূর্ত ভাবে প্রকাশিত করা, এক্সপ্রেস করা। এই এক্সপ্রেশনটাই হচ্ছে ঠাকুর, এই এক্সপ্রেশনটার উপরেই বারবার জোর দিচ্ছেন। কখনো ঠাকুর এইটা বলেননি শিক্ষা, ওই ওই বাণীটার মানে এইটা না যে শিক্ষা প্রয়োজনীয় না, এটা খুব। আর উচ্চশিক্ষিতদের প্রতি একটু অনেকেরই, ধার্মিকদের, পলিটিশিয়ানদের, আত্মীয় স্বজনদের একটুখানি একটু ইয়েতে, ও তো ইন্টেলেকচুয়াল বলে তাকে সে যে একটা খুব স্বতঃস্ফূর্ত ভাবে জীবনধর্মী একটা ক্লু দিতে পারে। উচ্চশিক্ষিতদের মধ্যে এটা হয়, আমি এদের মধ্যে এর সঙ্গে মিশে দেখেছি। আমার যারা গুরুজিরা ছিলেন ইয়েতে, কানাডায়, ইন্ডিয়া, বিশেষ করে কানাডায় উচ্চশিক্ষা ইয়েতে নোবেল লরিয়েটসদের সঙ্গে মিশে দেখেছি। কি উদার সাধুদের মতন, সন্তদের মতো মনে হয় তাদের বেশিরভাগই। এক্সেপশন আছে, এক্সেপশন আছে। দুনিয়ায় সব পুরো ব্যাপারটার মধ্যেই এক্সেপশন আছে, পুরো বুঝলি তো, সংসার বলে একটা আসপেক্ট, দুনিয়ার ডেলিউশনাল একটা আসপেক্ট আছেই, ভ্রম। সেই ভ্রম থেকে কিভাবে নিজেকে, তো শিক্ষা এমন হবে যে সাবজেক্টের উপর যে অধিকার আছে। একজন ওশিয়ানোলজি প্রফেসর, সে সমুদ্র সম্বন্ধে জানে, সমুদ্রের জীবজন্তু সম্বন্ধে জানে, সমুদ্রের গ্রেটার ইকোলজি সম্বন্ধে জানে। তারও মনে রাখা দরকার, সে যখন বুদ্ধি দেবে, সে যখন রিসার্চের একটা আইডিয়া দেবে, সে যখন সংরক্ষণ, সামুদ্রিক জীবের সংরক্ষণের একটা আইডিয়া দেবে, তার মধ্যে তার যেই অভ্যাস আর ব্যবহার, সেটা যেন সুন্দর হয়। অভ্যাস, ব্যবহার, এক্সপ্রেশন, পার্সোনালিটি। আর ঠাকুর পার্সোনালিটি বলতেই অটুট ব্যক্তিত্বের কথা বলতেন। ঠাকুর কখনো বাইরের পার্সোনালিটির কথা, পার্সোনা যেটা মানুষ যে মুখোশটা পরে চলে, খুব কম মানুষ আছে যাদের মুখোশ নেই। মানুষ অনেক সময় এটা বুঝতেও পারে না যে আমি একটা মুখোশ করে চলছি, কারণ মনের ময়লাটা সেটেল করেছে, এরকম মানুষ খুব কম পাওয়া যায়। ওই জন্যই তার ভেতরে শিক্ষিত, শিক্ষার মধ্যে ইক্ষণ ভাবটা বেশি। ইক্ষণ মানে ভালো করে বাস্তবিক সত্যতায় দেখা, যেটা যেরম সেটাকে সেরম ভাবে দেখা। তো ঠাকুরের অভ্যাস, ব্যবহার, এগুলোর উপরে এত জোর দিয়েছেন। সাবজেক্টের এক্সপার্টিসের উপর জোর, হ্যাঁ, তারপরেও জোর আছে, তার উপরেও জোর আছে। কিন্তু সেটাও তো একটা জগতের ভালোর কাজের জন্য। তো সেটার মধ্যে যদি রাইট অবজারভেশন, ইক্ষণ না থাকে, তাহলে আর শিক্ষা কি হল? তো বিজ্ঞান বিভূতি এবং জ্যোতি অভিধর্মে ঠাকুর যেরকম ভাবে হাইয়ার কনসিয়াসনেস যাদের আছে তারা কিরকম শিক্ষা দেবে, সেই কথা অনেক সময় বলা, নানা রকম ভাবে বলা আছে। তো ছোটবেলায় যখন একটা বাচ্চা স্কুলে যায়, ঠাকুর বলছেন প্রথমেই, এটা জাপানে এই সিস্টেমটা ফলো করে, বাইরে সবার জেনে রাখা ভালো। এই যে এখন 3 বছর বয়স থেকে বাচ্চাদের পাঠানো হচ্ছে, আমি আমার একটা বাচ্চাকে পাঠিয়ে তারপরে আবার ফিরিয়ে নিয়েছিলাম। তারপরে কিছুদিন বাড়িতে মা, বাবা, দাদু, দিদু, কানাডার কথা বলছি, লাকিলি ওদের দাদু দিদু তখন সাথে ছিল। ওই 3 বছর বয়স থেকে যদি বাইরে একটা এনভায়রনমেন্ট দিয়ে দেওয়া যায়, তাহলে অনেক সময় আমরা ভয়ও পেয়ে যায়, আর ভেতরের স্বতঃস্ফূর্ত যে ঈশ্বরীয় ইম্পালস গুলো, সেইগুলো একটু বিকৃত হতে পারে।
ও নানা কারণে বিকৃত হতে পারে। বিকৃতির কারণ অসংখ্য, সুকৃতির কারণ একটাই, ইষ্টেটা। তো ছোট বাচ্চা যখন বড় হচ্ছে, 2 বছরের থেকে তার পার্সোনালিটি তৈরি হওয়া শুরু হয়, 2 বছর বয়সে। তো 2 থেকে 9 পর্যন্ত কি হয়, তার মধ্যে একটা একানুরক্তি, একটা সহজ টান বাচ্চাদের, মেয়েদের যেমন বাবার প্রতি, ছেলেদের যেমন মায়ের প্রতি। এইটা ডেভেলপ করার, এবং একদম সহজ, খাওয়া দাওয়া, খেলা, খেলতে খেলতে শেখা, বিশ্রাম করাটা ভীষণ দরকার। বিশ্রাম যেন শেখে বাচ্চা। If they don't know how to relax, if they don't know how to play, if they don't know how to smile and laugh and endear their friends, if they don't know how to develop a strong devotional attachment towards their parents, পরে গিয়ে সদ্গুরু পেলেও ঠিক সদ্গুরুর শিক্ষাগুলোকে করতে পারবে না, হজম করতে পারবে না, ইন্টারনালাইজ করতে পারবে না, ভেতরটাকে সেটেল করতে পারবে না। মনটাকে সেটেল করে আত্মনের যে গতিময় তীব্রতা, সেটা এক্সপ্রেস করতে পারবে না। আবার বলি, বছর 3 থেকে 9 পর্যন্ত মানুষের একেবারে পুরো, যেটাকে আমরা আধ্যাত্মিক বলি, যেটার জন্য মানুষ নেমে এসছে ঈশ্বরের কাছ থেকে, স্বর্গ থেকে, যে এক্সপ্রেস করে দেখাই আমি। অনুভব করা আর এক্সপ্রেস করা সবসময় একরকম হয় না। অনুভব যেমনই হোক, যদি শিক্ষা ঠিক হয়, সেই অনুভবের যদি নেগেটিভিটি থাকে, সেটাকে সেটেল করে, যেমন ময়লা জল এনে ফুটিয়ে ছেঁকে তাকে খাওয়া যায়, এটা হচ্ছে শিক্ষা। আর ময়লা জল নিয়ে চিৎকার চেঁচামেচি করা, তাকে আরো ঘোলা করা। একটা জিনিসকে যদি আপনি বারবার নাড়ান, সেটা পরিষ্কার হবে না আরো ঘোলা হবে। জলকে, যেটার মধ্যে অলরেডি ময়লা আছে, সেটাকে যদি স্টার করেন, আপনি বারবার নাড়ান, সেটা সেটেল করবে, পরিষ্কার হবে, নাকি আরো ঘোলা হবে? আরো ঘোলা হবে। জল যদি অকারণে গরম হয়, তাহলে সেটা শীতল তৃষ্ণা নিবারক কেমন করে হবে? এই জন্যই ঠাকুর বলছেন, অভ্যাস ব্যবহার যেন ক্রোধযুক্ত, ঈর্ষাযুক্ত, অযথা উত্তেজনা যুক্ত না হয়। শিক্ষা তো এগুলোই, শিক্ষার মূল ব্যাপারটাই হচ্ছে এটা। তারপরে গিয়ে যখন ক্যারেক্টারটা একেবারে শান্ত মতো হয়ে যায়, তখন তার মাথায় নানা রকম আসে। আচ্ছা, সেটা ওশেনোলজি হোক, জিওগ্রাফি হোক, মেডিসিন হোক, আর্টস হোক, ল হোক, জার্নালিজম হোক, জার্নালিজমের মূল আইডিয়াটা ছিল, ধার্মিক আইডিয়াটা ছিল ডেমোক্রেসিকে শক্ত করা। সাধারণ মানুষ উঠে গিয়ে, সাধারণ মানুষ মানে যার মধ্যে ইনস্টিংক্ট দেশকে চালানোর থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু তাকে একটা চান্স দেওয়া হচ্ছে না, তুমি ওইখানে গিয়ে বসো, রাজার পদে গিয়ে বসো। আমি কিভাবে করবো? তোমার জন্য সব রকম ব্যবস্থা আছে, আইন কানুন, তাদের এক্সিকিউটিভ আছে, পার্লামেন্ট আছে, লোকের মতামত আছে, সর্বোপরি এমন একটা সিস্টেম আছে যে তুমি যদি খুব অধর্মের দিকে যাও, সেটা তুলে ধরবে, তোমাকে আয়না দেখাবে। তুমি যদি ভালো করো, সেটাও মানুষের কাছে নিয়ে যাবে। জার্নাল কথাটা জুর, ফ্রেঞ্চ রুট থেকে এসছে, মানে আজকের দিন কেমন, জার্নালিজম, আজকের দিনের ভালো কি,
এটা আজকাল খুব কম দেখা যায়। আপনি ইয়ে শুনবেন সমস্ত নেগেটিভ খবর। কারণ নেগেটিভ খবর সম্বন্ধে আমি নেগেটিভ ক্রিটিসিজম করছি না, শুধু একটা বাস্তব, একটা সত্য, পরম সত্য বলার চেষ্টা করছি। সেটা হচ্ছে নোংরা জলটাকে এরকম ভাবে বারবার ঘাটলে সেটা কি পরিষ্কার হয়? শীতল জলকে ক্রিটিসিজমের উত্তাপ, নেগেটিভিটির উত্তাপ বারবার দিলে সেটা কি শুদ্ধ হবে? আলস্যের পাঁক যদি ধরাই আমি জলে, তাহলে জলটা শুদ্ধ হবে? আমরা বুঝি না এটা। মন তো আরো সূক্ষ্ম। মনের ভূমিতে যদি শিক্ষার সূর্য আর পূর্ণচন্দ্র আমরা দেখতে চাই, তাহলে অভ্যাস, ব্যবহার, উন্নত সংস্কার, বোধ, বিধায়না, চারিত্রিক শুদ্ধতা, এগুলো ভেসে উঠতে হবে। এক্সপ্রেসড না হলে একটা জিনিস পূর্ণে ধরতে পারবে না তো। অমূর্ত ভগবানের ব্যাপারটা তো ওইখানেই আসে। ভালো সদ্গুরু যদি অমূর্ত হন, অব্যক্ত হন, তাহলে পারিপার্শ্বিক জানবে কি করে? ফুলের থেকে যদি সুগন্ধ না ছড়ায়, তাহলে ফুল বলে মানুষ বুঝবে কি করে? এটা যে একটা কাগজের অ্যাসেম্বলি না, সেটাও তো সেটা কিভাবে জানবে? এটা জ্যান্ত, জীবন্ত, জীবনীয়, গ্রহণযোগ্য সত্য। তো এবারে মোটামুটি বোঝা গেল যে প্রথম কথা হচ্ছে যে ঠাকুর শিক্ষিত হওয়া, উচ্চ শিক্ষিত হওয়া। অনেক অনেক সাধু সন্ত আছেন যারা এমন কথা বলবেন যেন শিক্ষিত হওয়াটা একটা পাপ। সেরকম কিন্তু ঠাকুর কিচ্ছু বলেন, বরং উল্টোটা। আমার বাবাকে আমার জন্মের পরে MA পাস করালেন ইংরেজিতে। বাবা খুব ভালো স্কলার ছিলেন, ঠাকুর বুঝতে পারতেন সেটা। আলোচনা প্রসঙ্গে বাবা একটা সেকশন লিখতেন রেগুলার, বছরের পর বছর, প্রশ্নোত্তর বিভাগ। যত রকম আধ্যাত্মিক প্রশ্ন আছে সব সেটার উত্তর দিয়েছে। প্রভাত চক্রবর্তী দা, যিনি ছড়ার গান গাইতেন এবং মেইন ছিলেন, প্রথম বাহক ছিলেন, সেবক ছিলেন ছড়ার গান, তিনি বলতেন অমুকদা যখন বলেন, আমি দেখেছি বড় বড় মানুষের মুখ এমন হাঁ হয়ে গেছে যে তার মধ্যে মশা ঢুকে যাচ্ছে, বোঝানোর জন্য বলতেন। ঠাকুরকে বাবা ঠাকুরকে একেবারে সরাসরি প্রশ্ন করলেন যে যা শেখার তো আপনার কাছেই শিখছি, তার বাইরে আর আমি কি শিখবো? তখন বাবার প্রায় 55-56 বছর বয়স। ঠাকুর বললেন আমি ওসব জানি না, তুমি আমাকে একটা কলকাতা ইউনিভার্সিটির থেকে একটা ইংরেজির মাস্টার্স ডিগ্রি করে। বাবা ওই বয়সে উঠে পড়ে লেগে, আমার মনে আছে আমি তখন ছোট ছিলাম, 7-8 বছর বয়স ছিল, 6 বছর। তো বাবা বারান্দায়, মানে যাতে পড়াশোনাটা ভালো হয়, সে পড়াশোনা করতে করতে দেওঘর কলেজের একজন প্রফেসর আসতেন, তিনি হাঁ হয়ে বাবার কথা শুনতেন। কে ওখানে প্রফেসর, কে স্টুডেন্ট তাই বোঝা যেত না, ভেতরে ওইটা ছিল, এক্সপ্রেশনটা ছিল। কিন্তু বাবা আবার ওনার কাছে যেই গাইডেন্সটা নেওয়া, বয়সে কম ছিলেন ওই প্রফেসর বাবার থেকে, তার কাছে বিনত হয়ে সেই গাইডেন্সটা। তো প্রথম কথা হচ্ছে যে এখনকার যেই সিস্টেমে, যেটা যতগুলো সাবজেক্ট আছে, সায়েন্সে, আর্টসে, কমার্সে, যার যেরকম টেম্পারমেন্ট মানুষের আলাদা, সব মানুষ এক টেম্পারমেন্টের হলে কোনো সৃষ্টিতে কোনো বৈচিত্র্যও থাকতো না, মজাও থাকতো না, কিছুই হতো না। এক্সপ্রেশন সেই একেরই,
কিন্তু একের ডাইনামিক এনার্জি যেটা, ব্রাহ্মণের আত্মান যেটা, সেটা যদি একটু তার মধ্যে ওই বৈচিত্র্যটা ডাইভার্স না, বিচ্ছিন্নতা না, বরং একেরই শতদল প্রকাশ। তো প্রথমে এটা বুঝতে, কোন সাবজেক্ট যেটা এখনকার দিনে প্রতিষ্ঠিত সাবজেক্ট, এটা প্রয়োজন নেই, এটা করে যেটা স্টুডেন্টের মধ্যে অনেক সময় চলে আসে। স্টুডেন্টদের একটা জিনিস শেখাতে হয়, যেটা আমি খুব চেষ্টা করেছি। তোমার মা বাবা তোমাকে কষ্ট করে ইয়ে করে একটা লাইনে দিয়েছে, আর তুমি এসে কিছুতেই সেটা ইন্টারেস্ট পাচ্ছ না, স্কুলে এসে টাইম পাস করে, গাল গপ্প করে, অন্যের ক্রিটিসিজম করে, টিচারের প্রফেসরের ক্যারিকেচার করে বাড়িতে চলে যাও। একটুখানি নিজেকে সময় দিও। ফুলস এন্টারটেনমেন্ট আর ওয়াইজের ব্লিস একরকম হয়? ওটা বোকামি। তার থেকে ওই সময় খানিকটা বের করে করো, তুমি এগুলো করো, করতে করতে একটু বোঝো যে না, এই সময়টার খানিকটা বের করে আমি যদি একটা জিনিসে তো টেস্টও ডেভেলপ করা যায়। ভালো টিচাররা খুব তাড়াতাড়ি পারে এটা। আমাদের বাড়িতে তো সবাই টিচার, ওই জন্য আমি টিচার হতে চাইনি কোনোদিনও, প্রফেসর। যদিও আমার ক্যারিয়ার কানাডায় যাওয়ার সাথে সাথে, আমি যখন পিএইচডি স্টুডেন্ট ছিলাম তখনই আমাকে পড়াতে দেওয়া হয় মেডিসিন আর ফার্মেসি স্টুডেন্টদের। আমি পড়াতাম, আবার আমার ডিনকে, আমার প্রফেসরকে বলতাম, আমার কিন্তু বাড়িতে সবাই প্রফেসর, সবাই যেন কিরম ভাষায় কথা বলে, আমি নর্মাল মানুষ, আমি ইয়ে হতে চাই না। আমি বহুদিন রিসার্চ করে কানাডিয়ান গভর্নমেন্টে একটা, যখন থাকাকালীন, যখন কানাডার 85% প্রেসক্রিপশন ওষুধ আমার ডিপার্টমেন্ট থেকে রেগুলেটেড হতো, তখন আমি সাইডে কিন্তু পড়াতাম, ওটা ছাড়তে পারিনি, কারণ ওটা ইনস্টিংক্টের মধ্যে আছে। তারপর যখন রিটায়ার করলাম, তারপরে 6 বছর ফুল টাইম প্রফেসর, এমেরিটাস প্রফেসর হয়ে কাটিয়েছি। এটা আমার একটা জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। আমি ওইটাই চেষ্টা করেছি, যার অনেককে ওইভাবে সাহায্য করার চেষ্টা করেছি। তুমি যখন একটা লাইন নিয়েছো, লাইন নিয়ে তারপরে কনফিউজড হয়ে আছো, আমি সেটা বুঝি। কনফিউশনে কি হয়? শিক্ষার আরেকটাই হচ্ছে কনফিউশন। কনফিউশন থেকে অজ্ঞানতা আসে। কনফিউশনে ভালো একটা সাইডও আছে, যারা কনফিউশনকে খুব স্বাভাবিকভাবে মেনে নিতে পারে, তারা উত্তর খোঁজে, কিউরিওসিটি জাগে। কিন্তু মোস্টলি কনফিউশন এক্সট্রা থটস ক্রিয়েট করে, এক্সট্রা ইমোশনস ক্রিয়েট করে, যেগুলোর প্রয়োজন নেই। ওই মনের ভূমিটাকে সেটেল হতে দেয় না, মনের জলটাকে স্বচ্ছ হতে দেয় না। মনের জলটা স্বচ্ছ যেই হয়, অমনি পড়াশোনাও ভালো। পড়াশোনা করতে করতে বুঝতে হবে যে আমাদের দ্বন্দ্বী বৃত্তি কোথা থেকে আসে, আমাদের অশিক্ষা কুশিক্ষা কোথা থেকে আসে। শিক্ষার ব্যাপারে যত ইন্টারেস্ট, যত কিউরিওসিটি আসবে, তত শিক্ষাটা দৃঢ় হবে। আর শিক্ষার বিপরীত হচ্ছে কি? ভালো শিক্ষার বিপরীত হচ্ছে দেবতার পায়ে মাথা ঠুকে আঁকিতে চাষ বাগাতে মাল। ঠাকুর কি তোর এতই বেকুব? দেবতার আশীর্বাদও আসে সুশিক্ষার থেকে। এই যে আমরা সৎসঙ্গ করি, শিক্ষার অঙ্গ। তো প্রথম কথা হচ্ছে যে, যেই শিক্ষাটা 9 বছর পর্যন্ত যদি এখনকার দিনে যেমন পাঠানো হয়, পাঠানো হোক, কিন্তু বাবার উপর টানটা শিক্ষার একটা প্রধান অঙ্গ। সুকেন্দ্রিক না হলে সুশিক্ষিত হতে পারে না। তো সুশিক্ষায় হচ্ছে, প্রথম হচ্ছে অভ্যাস ব্যবহার, যেন শিক্ষার মধ্যে এমন একটা কিছু থাকে, ওই আমাদের যে ক্লাসরুমে যে ডিসিপ্লিনটা মেনটেন করতে হয়, সেটা ওই অভ্যাস ব্যবহার ঠিক করার জন্য। শিক্ষিত মানুষ দুর্ব্যবহার করছে, শিক্ষিত মানুষের অভ্যাসগুলো ঠিক না, তাহলে হয় কি? শিক্ষকের নাই ইষ্টে টান, কে জাগাবে ছাত্রের টান। অনুপ্রাণিত হয়ে মানুষ যেই কাজটা করে, সেটা
অন্যের মধ্যে সাড়া জাগায়, প্রাণ জাগায়। প্রধান শিক্ষণীয় ব্যাপার হচ্ছে সেইটাই, আমি যা শিখছি সেটা আমার যে চরিত্রের যে ডিসিপ্লিন, যে ভার্চুয়াস, বিশেষ যেন না হয় চরিত্রটা, ভার্চুয়াস যেটা গুণসমন্বিত সুবিন্যস্ত চরিত্র যেটা, সেটার মধ্যে যেন অ্যাবজর্বড হয়। সেটার মধ্যে অ্যাবজর্বড হলে ঠাকুরের প্রথম প্রিন্সিপালটা যে শিক্ষা এমন হবে, এটা এটা গ্রেড 1 থেকে নিয়ে একেবারে আজীবন যত যত উচ্চশিক্ষিত মানুষেরও, উচ্চশিক্ষার সম্বন্ধে অবশ্য সাধারণ মানুষের কোনো আইডিয়া নেই যে উচ্চশিক্ষায় কি দেওয়া হয় মানুষকে, কিভাবে ট্রেন করা হয়, কিভাবে কেন্দ্রিত করা হয়। সাধারণ মানুষের একটা প্রধান দুর্বলতা হচ্ছে নিজেকে বড় ভাবা। এটাই আত্মকেন্দ্রিকতার মূল ইয়ে, নিজেকে খুব পাকা এবং আমি তো বেশি ভালো বুঝি অন্য থেকে, এই যে ছোট একটা আইডেন্টিটি মানুষকে ইয়ে করে থাকে, আত্মকেন্দ্রিকতা যেটাকে বলি, এখান থেকেই অজ্ঞানতার জন্ম, কুশিক্ষার জন্ম। অনেক তথাকথিত পাওয়ারফুল ফ্যামিলিতেও থাকে। তো সেই জন্যই বলছেন সুশিক্ষা এমন হবে which can bring adjustment to habits and behaviors. ঠাকুরের আদর্শের প্রথম কেন এটা হচ্ছে হায়ার, বলছেন যে আমাদের ভেতরে যে the higher impulses that we have, the divine impulses, the compassionate and loving impulses, to express those, ওই ইম্পালস গুলো যদি টাইমলি এক্সপ্রেস না হয় তাহলে শিক্ষার বিশেষ কোনো দাম নেই। শিক্ষার দাম নেই এরকম বলছেন না কখনো, ওই ভুল ব্যাখ্যাটা কখনো যেন মাথায় না আসে। বাবা ডাক্তার, মা ডাক্তার, সৎসঙ্গী হয়েছেন, তারপরে এমন হলো ছেলে পেলেদের ঠিক মতো শিক্ষাই দিলেন না, কেন না বিনতি প্রার্থনা ইষ্টপ্রীতি করে তো। তারপরে ছেলে দেখা যাচ্ছে যে, আমি অনেকগুলো উদাহরণ দেন, না ঘরকা না ঘাটকা হয়েছে। হ্যাঁ, এটা বুঝতে হবে, যুগটাকে বোঝাও তো একটা আক্কেলের ব্যাপার, এটাও তো শিক্ষণীয় ব্যাপার। যুগকে বুঝতে হয়, কি ধরনের কন্ডিশন। আপনি যদি মিডল ইস্টে গিয়ে কোনো একটা অন্য ধর্মের, অনেক দেশ আছে এক্সক্লুসিভলি একটা ধর্মের, সেখানে গিয়ে যদি সাধারণ জ্ঞান সমন্বিত অ্যাডজাস্টিং কথাবার্তা না বলেন, ক্রিটিক্যাল কথা বলেন, বিপদেই পড়বেন। অভ্যাস, ব্যবহার, সহজ জ্ঞান। যদি আমার শিক্ষা আমার সহজ জ্ঞানকে, সহজ জ্ঞান আগের দিনে বলেছি মনে হয়, এখানে না অন্য জায়গায়, সাধারণ জ্ঞানটা কি অন্য জায়গায় হয়তো বলেছি, যারা শুনেছেন এর মধ্যে সাধারণ জ্ঞান হচ্ছে যত মন গড়া অযথা ব্যাপার মনের মধ্যে চলবে তত সহজ জ্ঞানটা চেপে যাবে, সহজ জ্ঞান বিকশিত হবে, কমন সেন্স বিকশিত হবে। আপনি জানেন অনেক ছোট বাচ্চা ও দেখেই বোঝে যে আগুনের দিকে হাত বাড়াতেন। সব বাচ্চারা হাতে গরম লাগিয়ে হাত পুড়িয়ে শিখতে হয় না। মা বাবাই এমন যে মাথাটাকে ক্লিয়ার, বাচ্চারা এমনিতে ক্লিন স্লেট নিয়ে জন্মায়, সেটা ঠিক আছে, কিন্তু বাচ্চাদের যেই পূর্বজন্মের কিছু সংস্কার থাকে, কিছু জেনেটিক ইনহেরিটেন্স থাকে, জেনেটিক অ্যাবনর্মালিটি হয় অনেক সময়, আবার অনেকের জিনে স্পন্টেনিয়াস মিউটেশন হয়ে একটা রোগ হয়। সবসময় মা বাবার বা তাদের সংস্কারের ইয়েটা বোঝাটা সন্তানের উপর নাও আসতে পারে, নিজেরও কিছু জন্মের সময় কিছু ঘটতে পারে। দুটোই, এনভায়রনমেন্টাল ফ্যাক্টরও থাকে, জেনেটিক ফ্যাক্টরও থাকে। সেইগুলো নিয়ে যখন জন্মাচ্ছে তখন তার কিছুটা তো ভেতরে, মনের ভূমি তো সবার এক,
কিন্তু কেউ সেই ভূমি থেকে উত্থিত যেই ইম্পালস গুলো, সেইগুলোকে শুদ্ধ করে সাধু সন্ত জেন্টলম্যান হয়ে উঠছে। আবার কেউ যেই আঁধারে সেই আঁধারেই রয়েছে, যেই তিমিরে সেই তিমি। তার মানে শিক্ষণীয় যা, গ্রহণীয় যা, যেটা অ্যাডজাস্ট করবে পুরো শিক্ষার মূল ব্যাপারটা হচ্ছে অভ্যাস, ব্যবহার, এক্সপ্রেশন, চরিত্র, এগুলোর মধ্যে শ্রেষ্ঠতর যা, সেটাকে আনফোল্ড করবে। এটাই ঠাকুর বলছে। ইংরেজিতে একেবারে এক্স্যাক্টলি ওরকম ভাষা ব্যবহার করা আছে, বাংলায়ও তাই আছে। অভ্যাস ব্যবহার যেমন তোর শিক্ষা, ওটা তেমনি দর। অভ্যাস ব্যবহারের উপর বারবার, অভ্যাস ব্যবহার, এক্সপ্রেশনস। শিক্ষিত মানুষের এক্সপ্রেশন যেন শিক্ষার অহংকারী শিক্ষকদের মতো না হয়। শিক্ষার অহংকার, জ্ঞানের অহংকার, এত জ্ঞান আর শিক্ষা বিরোধী। যেখানে আপনাকে হাত পাততে হবে, সেখানে যদি আপনি হাত না পাতেন নিজের অভিমানের জন্য, গর্বের জন্য, অহংকারের জন্য, তো যেই অমৃতটা হাতে পড়তো সেটা তো পড়বে না। ঠাকুর আরো একটা কথা বলেছেন, মানুষের সফিস্টিকেশন, উচ্চতর ভাব কিভাবে বোঝা যায়, সে কতটা নত হতে পারে। যার যত মন শুদ্ধ, তার মন তত ফ্লেক্সিবল আর নত। মন মানেই তো যে নমনীয়, যার মন শুদ্ধ সে নমনীয় না হলে, এইটাও শিক্ষাই করে। তো শিক্ষার, আজকে আমি একটু তাড়াতাড়ি শুরু করেছি কারণ অপূর্ব ভাই ছিল না। আমি এখন সামারাইজ করতে চাই, এক স্টেপ পিছিয়ে এসে প্রথম থেকে শুরু করতে চাই। যখন একদম ছোট, আমি শিক্ষা শুরু হয় জন্মের থেকেই বা তার আগের থেকেই। মা বাবা সেই সময় কি ভাবে থাকেন, সেখান থেকে শিক্ষা শুরু। 2 বছর থেকে 9 বছর পর্যন্ত মা বাবার উপর টান, খেলাধুলো, হাসা, আনন্দ করা, ঠাকুরের কাছে বসা, ইষ্টভীতি করা, ঠাকুরকে চেনা, এগুলো হচ্ছে শিক্ষা। ঈশ্বরীয় ভাব একেবারে ছোটবেলা থেকে ঢুকিয়ে দিতে হয়। ওটা ঢোকানো মানে ওটা জাস্ট উস্কে দেওয়া, মানে এটা বাতির পোল থেকে যেরকম ভাবে উস্কে দিয়ে, এটা প্রদীপের পোল থেকে ওইভাবে। এখন যাবে কেজি 1, কেজি 2, 9 বছর অব্দি তো গ্রেড 4 অব্দি হয়ে যায়, সব হবে, নর্মাল হবে। কিন্তু তার সঙ্গে কিভাবে বিরোধ না আসে, ঝগড়া না হয় বাদে, তার সঙ্গে তার ব্যক্তিত্বটা সহজে বিকশিত হয়। তার ব্যক্তিত্ব বিকাশের প্রধান হচ্ছে আচরণ, আচার ব্যবহার, অভ্যাস, আচার ব্যবহার, সহজ এক্সপ্রেশন, এগুলো যেন শুদ্ধ। এইটা মেইন। এইটার উপর অলংকার কি, তারপরে হাই স্কুল কমপ্লিট করলো, গ্রাজুয়েশন করলো, গ্রাজুয়েশন করে এরম যেন না মনে হয় আমি সব থেকে বড় শিক্ষিত। আমার একটি মালি ছিল এখানে আহমেদাবাদে, যদি আপনি দেখতেন খুব মজাও লাগতো, হাসিও পেত। আবার মানুষের মধ্যে যেই ইয়েটা, সেটার একটা এক্সাম্পল ছিল। ও গ্রেড 8 পর্যন্ত পড়েছিল, তো নিজেকে বলতো যে আমি খুব উচ্চশিক্ষিত। শুনলে আপনি হয়তো বিশ্বাস করবেন না, ইউপির থেকে এসেছিল। ওর খুব ওইটা নিয়ে দম্ভ ছিল যে ও খুব উচ্চশিক্ষিত। এইটা অনেকের হয়ে যায়, মানে গ্রাজুয়েট হয়ে বা পিএইচডি করে, বা ডাক্তারদের তো খুব আছে এটা, ডাক্তার ইঞ্জিনিয়ারদের, ওরা অন্য কাউকে শিক্ষিত মনে করে। এই যে সামান্য একটু ইগনোরেন্স। তারা সেবা করে, প্রচুর করে, কিন্তু তার সঙ্গে যদি ওই তৃপ্তি যদি থাকে গর্বের বদলে, সেটা আরো অনেক ভালো। সেইটা হচ্ছে সহজ ঈশ্বরীয় এক্সপ্রেশন, যেটা
শিক্ষা হচ্ছে এমন ভাবে মানুষকে, ঠাকুর ম্যানিপুলেট শব্দটা ব্যবহার করেছেন, এখন অনেকে ম্যানিপুলেট শব্দটা পছন্দ করে না, কিন্তু তার মানে হচ্ছে এমন ভাবে সেটাকে হ্যান্ডেল করা, ভেতরের মালটাকে, ভেতরের সত্যটাকে, যে তার মধ্যে শ্রেষ্ঠতর যা সেটা যেন সহজেই প্রকাশিত হয়। আর ইক্ষণ যুক্ত উচ্চতর প্রকাশই হচ্ছে শিক্ষা। ইক্ষণ মানে অবজারভেশন, একেবারে অ্যাকিউরেট অবজারভেশন, জাজমেন্ট না, পারসেপশন না, সাক্ষী চৈতন্য, দ্রষ্টা চৈতন্য, দৃষ্টি চৈতন্য। দৃষ্টি চৈতন্য থেকে সত্যকরণ আসে, রিয়েলাইজেশন আসে, এটা হচ্ছে ফাইনাল আর কি প্রাপ্তি। দৃষ্টি চৈতন্য মানে দৃষ্টি শুদ্ধতা, অভ্যাস, ব্যবহার, সহজ জ্ঞান, এক্সপ্রেশন, পার্সোনালিটির অ্যাডজাস্টমেন্ট, আর ফাইনালি হচ্ছে এক্সপার্টিজ অফ দ্য সাবজেক্ট। সেটা ভুললে চলবে না, কারণ সেবা ওইটা দিয়েই দিতে হবে বেশি। নাপিত তার খুব দিয়েই তো বেশি সেবা দেবে নাকি? নাপিত তার কলম দিয়ে বেশি সেবা দেবে, এটা বুঝতে। তো টু সামারাইজ, ব্যক্তি এবং সমষ্টিগত যেই অ্যাডজাস্টমেন্ট গুলো, সেইগুলোকে ফুটিয়ে তোলা, অভ্যাস, ব্যবহার, সহজ জ্ঞান, উচ্চতর কোনো বিদ্যা, এইটা নিয়েই হচ্ছে শিক্ষা। এইটাই ঠাকুরের, ঠাকুর বারবার করে এটাই চেয়েছে, তোমরা শিক্ষিত হও, আদর্শে শিক্ষিত হও, আদর্শ প্রাণ হও, তারপরে এক্সপার্টিজ সবকিছুই সার্থক হয়ে উঠবে। জয় গুরু। এখানেই রাখি। জয় গুরু। অসাধারণ, কি বলবো।